ঝোপের আড়ালে বসে থাকা সুদীপ্তদের মাত্র 10 হাতের মধ্যে দিয়ে রবার্টকে নিয়ে ফাঁকা জমিটার মধ্যে এসে থামলো মকরডোরা। জাদুকর গোকো চারদিকে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। বিশেষ করে সে বেশ কিছুক্ষণ চেয়ে রইল গাছের গুড়ি চাপা দেওয়া পাটাতনের দিকে, আর সুদীপ্তরা তাকালো রবার্টের দিকে। ভাবলেশহীন মুখমণ্ডলে মরা মাছের মতো চোখের মনে সাদা অংশটাই যেন শুধু দেখা যাচ্ছে। দাঁড়িয়ে থাকা অবস্থায়ও টলছে সে। তাকে দেখে সুদীপ্তরা বুঝতে পারল জাদুকরের দেয়া ওষুধের প্রভাব এখনো তার দেহে পূর্ণ মাত্রায় বিদ্যমান। টলতে টলতে একসময় সে সম্ভবত দাঁড়িয়ে থাকতে না পেরে একজন মকড়োর কাঁধে ভর দিয়ে কোনো অজ্ঞাত যন্ত্রণায় কোকিয়ে উঠল। তাই দেখে জাদুকর গোকো তার উদ্দেশ্যে বলল, আর বেশিক্ষণ কষ্ট করতে হবে না তোমাকে। আর কিছুক্ষণের মধ্যেই বৃক্ষ দেবতা তোমাকে গ্রহণ করবে। পৃথিবীর সব যন্ত্রণা থেকে মুক্তি পাবে তুমি। রবার্ট তার কথা শুনে ঝরানো গলায় বলল, হ্যাঁ, তার কাছে আমাকে নিয়ে চলো তোমরা। আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ আমাকে তোমরা তার কাছে সমর্পণ করতে এনেছো বলে। রবার্ট এখন সত্যি জাদুকরের অনুগত, জ্যান্ত মরা জম্বি। জাদুকর গোকো রবার্টের প্রতিউত্তরে বলল, হ্যাঁ, এখনই তোমাকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এই বলে সে ইশারা করলো তার সঙ্গী মকড়দের। তারা এরপর সুরিপথ ধরে সেই ফাঁকা জমি ছেড়ে এগোলো সেই গাছের প্রাচীরের দিকে। তাদের কাঁধে ভর দিয়ে রবার্ট অদৃশ্য হয়ে গেল গাছগুলোর আড়ালে। তারা চলে যাওয়ার পর জাদুকর গোকো এগিয়ে গেল পাটাতনের দিকে। তার উপরে রাখা গাছের গুঁড়িটাকে সরিয়ে খুব সাবধানে সন্তর্পণে কাঠের পাটাতনটা সরিয়ে ফেলল। তার নিচ থেকে উন্মোচিত হলো বেশ বড় একটা গহ্বর। গোকো ভালো করে দেখলো সেই গর্তটা। তারপর পাশে রাখা পাতার ডিবি থেকে পাতা এনে ফেলতে লাগলো সেই গর্তে। কিছুক্ষণের মধ্যে পাতার নিচে চাপা পড়ে গেল গর্তটা। এরপর পোশাকের ভেতর থেকে চমকি পাথর বার করে জাদুকর আগুন লাগিয়ে দিল গর্তের মুখে রাখা পাতাগুলোর স্তূপে। কয়েক মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন, তার সঙ্গে প্রচন্ড ধোঁয়া। হাসি ফুটে উঠল গোকোর মুখে। এই কাজ শেষ করে গোকো রওনা হলো তার সঙ্গীরা রবার্টকে নিয়ে যেদিকে গেছে সেই দিকে। জাদুকর গোকো চোখের সামনে থেকে অন্তর্হিত হতেই সুদীপ্তরা উঠে দাঁড়ালো। তারপর অন্ধ লোকটার নিরাপত্তার কারণেই তাকে সেখানে রেখে ঝোপের আড়াল থেকে বেরিয়ে সেই ফাঁকা জমিটা পেরিয়ে ছুটলো সেই গাছের প্রাচীরের দিকে। সেদিকে যেতে যেতে সুদীপ্তরা বুঝতে পারল দাবানল একদম কাছে এগিয়ে এসেছে। প্রচন্ড গরম বাতাস ভেসে আসছে একপাশের জঙ্গলের ভেতর থেকে। শোনা যাচ্ছে আগুনে পুড়ে যাওয়া বড় বড় গাছের ভেঙে পড়ার মরাট মরাট শব্দ। তবুও এসবের মধ্যে দিয়েই তারা উপস্থিত হলো সেই গাছের প্রাচীরের কাছে। তার ফাঁক গলে কয়েক পা এগোতেই সুদীপ্তদের চোখে পড়ল ওপারের দৃশ্য। থমকে দাঁড়িয়ে পড়ল তারা। বেশ বড় একটা ফাঁকা জমি, তার মাটি ভেজা স্যাঁতসেঁতে। তার চারদিকে ঘন গাছের জঙ্গল। গাছের প্রাচীর যেন পৃথিবী থেকে আলাদা করে রেখেছে জায়গাটাকে। আর সেই ফাঁকা জমির মাঝখানে একাকী দাঁড়িয়ে আছে এক অদ্ভুত গাছ। সে গাছ আগে কোনোদিন দেখেনি সুদীপ্তরা, তবে স্পেন্সর বা লিচের বর্ণনার সঙ্গে বেশ মিল আছে গাছটার। দুজন মানুষ হাতে ব্যাট দিয়ে তবেই জাপটে ধরতে পারবে গাছটাকে। গুড়ির মাথায় কোনো ডাল নেই, তার পরিবর্তে তার মাথায় পাতার জঙ্গল। আনারস গাছের মতোই লম্বা লম্বা পাতা। তার কয়েকটা দীর্ঘ হয়ে নেমে এসেছে গুড়ি বেয়ে মাটিতে। দেখে মনে হচ্ছে যে গাছের গুড়িটা যেন মানুষের লম্বাটে মাথা, আর মাথার ওপর থেকে নেমে আসা পাতাগুলো তার চুল। এর আগে এই গাছ তারা না দেখলেও সুদীপ্তরা বুঝতে পারল এই সেই বহুশ্রুত মাদাগাস্কারের মানুষ খেকো গাছ। যুগ যুগ ধরে যে গাছের গল্প শুনেছে লোকে, যার বর্ণনা দিয়েছেন স্পেন্সার, লিচে ও ভূপর্যটকরা, লোকচক্ষুর আড়ালে যার সন্ধান জানে শুধু মকটোরা। অদ্ভুত গাছটার ফুট দশেক তফাতে
গাছটার দিকে তাকিয়ে রবার্টকে নিয়ে দাঁড়িয়ে আছে গোকো আর তার 3 সঙ্গী। সুদীপ্তদের সঙ্গে তাদের দূরত্ব 50 ফুটের মতো। গাছের গুড়ির আড়ালে দাঁড়িয়ে সুদীপ্তরা লক্ষ্য করতে লাগলো তাদের। এরই মধ্যে হেরম্যান পকেট থেকে ক্যামেরা বার করে নিঃশব্দে বেশ কিছু ছবি তুলে নিলেন গাছটার। ইদোজেল তার বন্দুকটা কাঁধ থেকে নামিয়ে হাতে নিল। সুদীপ্ত তার রিভলভার বার করল। যে কোনো সময়েই চরম মুহূর্ত ঘনিয়ে আসতে পারে। হেরম্যান ক্যামেরা রেখে ইদোজেলের হাত থেকে বন্দুকটা নিলেন। ইদোজেলের হাতে উঠে এলো একটা লম্বা ছুরি। ইচ্ছে করলে সুদীপ্তরা মকরদের শুইয়ে দিতে পারে আগ্নেয়াস্ত্র দিয়ে, কিন্তু তারা অপেক্ষা করতে লাগলো বিশেষ মুহূর্তর। মকররাও যেন গাছটার দিকে চেয়ে কিসের প্রতীক্ষা করছে, আর রবার্ট তাদের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে সে চলছে। ওদিকে একপাশে জঙ্গল থেকে ভেসে আসা আগুনের হলকা ক্রমশ বাড়ছে। সেদিক থেকে ধোঁয়াও বেরোতে শুরু করেছে ফাঁকা জমিটায়। কোথায় যেন মর্মর শব্দ করে বেশ বড় একটা গাছের ডাল ভেঙে পড়ল, কিন্তু সেসবে মকরদের কোনো ভ্রুক্ষেপ নেই। তারা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে তাকিয়ে আছে দেবতার দিকে। সুদীপ্তরাও তাকিয়ে রইল সেই দিকে। মুহূর্ত কেটে যেতে লাগলো। হঠাৎই সুদীপ্তর মনে হলো সেই গাছের গুড়িটা যেন কাঁপতে শুরু করেছে। হ্যাঁ, সত্যি কাঁপছে গুড়িটা। এই মুহূর্তের জন্যই যেন মকররা অপেক্ষা করছিল। জেগে উঠেছে তাদের দেবতা, মাদাগাস্কারের মানুষ খেকো গাছ। একটা চাঞ্চল্য দেখা গেল মকরদের মধ্যে। গাছের দিকে চেয়ে অভিনন্দনের ভঙ্গিতে মাথা নামাতে লাগলো তারা। আর তাদের দেখা দেখি রবার্টও। আরো বাড়লো কাঁপন। থরথর করে কাঁপছে গাছের গুড়িটা। মাথার পাতাগুলোর মধ্যে একটা আলোড়ন তৈরি হচ্ছে। গাছ জ্যান্ত হয়ে উঠেছে প্রাণীদের মতো। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না সুদীপ্ত। মকররা এবার তাদের দেবতার খাদ্য সমর্পণের জন্য প্রস্তুত হলো। 3 জন মকরও তাদের হাতের বর্ষা নামিয়ে রাখলো মাটিতে। গোকো এগিয়ে গেল রবার্টের দিকে। রবার্ট টলছে। 4 জন মকরও রবার্টকে নিয়ে গাছের কাছে এগিয়ে গিয়ে তার হাত পাঁচেক দূরে থামল। প্রবলভাবে আন্দোলিত হচ্ছে গাছের গুড়িটা, বিশেষত গাছের মাথার লম্বা পাতাগুলো। চরম মুহূর্ত উপস্থিত। চারপাশ থেকে 4 জন মকরও রবার্টকে ঘিরে ধরে একটু নিচু হলো। রবার্টকে তুলে ধরে জ্যাভলিনের মতো তাকে গাছের মাথায় তুলে ধরার জন্য। ঠিক সেই সময় হেরম্যান গাছের আড়াল থেকে বেরিয়ে শূন্যে প্রথমে গুলি চালালেন। চারদিকে গুলির শব্দে কেঁপে উঠল। হেরম্যানের পেছনে সেই ফাঁকা জমিতে বেরিয়ে এলো সুদীপ্ত আর ইদোজেলও। রবার্টকে ধরে তারা শূন্য তুলতে গিয়েও গুলির শব্দে চমকে উঠে পেছনে ফিরে তাকালো। ভয় পেয়ে রবার্টকে ছেড়ে দেওয়ায় সে মাটিতে পড়ে গেল। সুদীপ্তদের দেখে বিস্ময় ফুটে উঠল মকরদের চোখে মুখে। গোকো আর 2 জন মকরও আবারও মাটি থেকে তোলার চেষ্টা করতে লাগলো রবার্টকে। আর একজন মকরও ছুটে এসে মাটি থেকে বর্ষা তুলে নিয়ে মুহূর্তের মধ্যে ছুড়ল সুদীপ্তদের লক্ষ্য করে। সুদীপ্ত আর হেরম্যানের মধ্য দিয়ে বাতাস কেটে বেরিয়ে গেল বর্ষাটা। আর তার পর মুহূর্তেই পেছন থেকে একটা প্রচন্ড আত্মচিৎকার কানে এলো। হামাগুড়ি দিয়ে কখন যেন তাদের পেছন পেছন সেই বৃদ্ধ উপস্থিত হয়েছিল সেখানে। মকরর রক্ষীর বর্ষা সুদীপ্তদের বিদ্ধ করতে না পারলেও আমূল বিদ্ধ হয়েছে হতভাগ্য অন্ধ মকরর পাজরে। ইতিমধ্যে দ্বিতীয় একজন মকরও ছুটে এলো তার বর্ষা তুলে নেয়ার জন্য। কাউকে প্রাণে মারার ইচ্ছে সুদীপ্তদের ছিল না, কিন্তু বাঁচবার জন্য সুদীপ্ত গুলি চালিয়ে দিল ছুটে আসা মকরকে লক্ষ্য করে। বর্ষা যেখানে রাখা আছে সে পর্যন্ত আর পৌঁছাতে পারল না। সে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। মকররা এরপর সম্ভবত ভয় পেয়ে গেল। যে প্রথমে বর্ষা ছুঁড়েছিল সে আর বাকি 2 জন মকরও ঊর্ধ্বশ্বাসে ছুটল জঙ্গলের একদিকে। মাঠের মাঝখানে শুধু দাঁড়িয়ে রইল গোকো আর রবার্ট। আর কিছুটা তফাতে পড়ে আছে গুলিবিদ্ধ সেই মকরও। আর এরপরই একটা অদ্ভুত ঘটনা ঘটল। রবার্ট হঠাৎ যেন তন্দ্রা ভেঙে চিৎকার করে উঠল, তোমরা এসেছ! তারপর সে টলমল পায়ে এগোতে লাগলো সুদীপ্তদের দিকে, কিন্তু 2 পা এগোতেই সে মাটিতে পড়ে গেল। সুদীপ্ত চিৎকার করে উঠল, আমরা এসেছি বলে রবার্টকে মাটি থেকে তুলে নেওয়ার জন্য ছুটল তার দিকে। ঠিক সেই সময় বিস্ফোরণের মতো একটা শব্দ করে আগুনের উত্তাপ আর ধোঁয়া ছুটে এলো ফাঁকা জমিতে।
যেন মুহূর্তের মধ্যে পাতলা কুয়াশার চাদরে মুড়ে দিল সেই জায়গাটা। রবার্টের কাছে পৌঁছে গেল সুদীপ্ত। হাত পা ছড়িয়ে চিত হয়ে পড়ে আছে রবার্ট, চোখ বন্ধ, বিড়বিড় করে কি যেন বলছে সে। সুদীপ্ত বসে পড়ে রবার্টের মুখের সামনে ঝুঁকে পড়ে তার কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, উঠে পড়ো, আমরা এসে গেছি, আর তোমার ভয় নেই, চলো, এখান থেকে পালাতে হবে। কয়েকবার তাকে ঝাঁকুনি দেওয়ার পর সে চোখ খুলল। তার চোখ তখনও ঘোলাটে। সুদীপ্তকে দেখে একটা আবছা হাসি ফুটে উঠল তার মুখে। তাই দেখে সুদীপ্ত বলল, ওঠার চেষ্টা করো, পালাতে হবে, আমি তোমাকে সাহায্য করছি। এই বলে সে আরো ঝুঁকে পড়ে তুলতে যেতেই রবার্টের হাত দুটো হঠাৎ সাপের ফনার মতো লাফিয়ে উঠে চেপে ধরল সুদীপ্তর গলা। কি কঠিন ভয়ঙ্কর সেই নিষ্পেষণ! সুদীপ্তর হাত থেকে রিভলভার খসে পড়ল। হাত ছাড়াবার চেষ্টা করতে লাগলো সুদীপ্ত, কিন্তু সে হাত ছাড়াতে পারছে না। রবার্ট আর সুদীপ্ত দুজনেই ঝটাপটি করে গড়াতে শুরু করলো মাটির মধ্যে। দাবানলের ধোঁয়ায় ঢেকে যাচ্ছে চারপাশ। হেরম্যান আর ইদোজেল সেদিকে এগোলেও ধোঁয়ার পর্দার আড়ালে কি ঘটছে তারা ঠাওর করতে পারছে না। গড়াতে গড়াতে ধোঁয়া আর গলার চাপে একসময় দম বন্ধ হয়ে এলো সুদীপ্তর। নিজের অজান্তেই যেন বাঁচবার জন্য সুদীপ্ত প্রচণ্ড জোরে হাতের মুঠি দিয়ে আঘাত করলো রবার্টের কপালে। ধীরে ধীরে শিথিল হয়ে সুদীপ্তর গলা থেকে খসে পড়ল রবার্টের হাত। সে হাত খসে গেলেও কয়েক মুহূর্তের জন্য চেতনা লোপ পেয়েছিল সুদীপ্তর। তারপর সে কাশতে কাশতে উঠে বসলো ধোয়ার পর্দার আড়ালে হেরম্যান কোথায় তা দেখার জন্য। হেরম্যানকে সে দেখতে পেল না, কিন্তু সে দেখল তার ঠিক হাতের কাছেই মাটিতে পড়ে আছে জাদুকর গোকর সেই সরীসৃপটা। সম্ভবত কোনোভাবে গোকর কাঁধ থেকে সে মাটিতে খসে পড়েছে। আগুন আর ধোঁয়ায় বিভ্রান্ত ভীত দানব গিরগিটিটা সুদীপ্তর দিকে পেছনে ফিরে ঘাড় উঁচিয়ে এদিক ওদিক তাকিয়ে তার মালিককে খুঁজছে। আর এরপরেই ধোঁয়ার পর্দার আড়াল থেকে আবির্ভাব হলো একটা অবয়বের। সে সুদীপ্ত উঠে দাঁড়াবার আগেই আরো কাছে এগিয়ে এলো। দৃশ্যমান হলো লোকটার মুখ, জাদুকর গোকো। আদিম্য বন্য হিংস্রতা ফুটে উঠেছে তার মুখে। সে মুখ থেকে ঘৃণা বর্ষিত হচ্ছে সভ্য মানুষদের প্রতি। তার হাতে ধরা আছে লম্বা কিরিচ বা ছোড়া, যা দিয়ে কুমির শিকারের সময় তার পেট চিরে দেয় মকররা। সেই কিরিচ দিয়ে এখন গোকো সুদীপ্তর পেট চিরতে উদ্যত হলো। সুদীপ্ত খেয়াল না করলেও হেরম্যান ইতিমধ্যে তাদের কাছাকাছি চলে এসেছেন। বন্দুক তাক করলেও তিনি গুলি চালাতে পারছেন না। গোকো আর সুদীপ্ত দুজনেই মাঝে মাঝে ঢেকে যাচ্ছে ধোঁয়ার আড়ালে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে সুদীপ্তর গায়ে লেগে যেতে পারে। হেরম্যান তাই এরপর বন্দুকটাকে লাঠির মতো বাগিয়ে ধরে তার কুদো দিয়ে গোকোকে আঘাত করার জন্য এগোতে লাগলেন। কিন্তু ততক্ষণে গোকো মাটিতে পড়ে থাকা সুদীপ্তের আরো কাছে এগিয়ে এসেছে। মাত্র হাত সাতেক ব্যবধান তাদের মধ্যে। কিরিচটা ছুঁড়ে মারার জন্য ধীরে ধীরে হাতটা ওপরে তুলছে গোকো। তার ঠোঁটে ফুটে উঠেছে কুৎসিত হাসি। সুদীপ্ত নিরস্ত্র, বাঁচার জন্য শেষ একটা চেষ্টা করলো সে। মাটিতে বসা অবস্থায় সুদীপ্ত গোকোর আক্রমণ প্রতিরোধ করার একটা শেষ চেষ্টা করলো। গিরগিটির লেজটা ধরে ছুঁড়ে দিল গোকোর দিকে। সেটা গিয়ে পড়লো গোকোর বুকের ওপর। নখ দিয়ে সে কয়েক মুহূর্ত চেষ্টা করলো গোকোর গায়ে ঝুলে থাকার জন্য, কিন্তু গোকোর তখন হিতাহিত কোনো জ্ঞান নেই। দেবতার মুখের গ্রাস কেড়ে নিচ্ছে ভিনদেশী এই লোকগুলো, এদের শাস্তি দিতেই হবে তাকে। গোকো নিজেই যেন তার গা থেকে ঝেড়ে ফেলল তার পোষ্যকে। মাটিতে ঠিকরে পড়ল প্রাণীটা। গোকো তার হাতটা আবারও উঠালো কিরিচটা সুদীপ্তকে ছুঁড়ে মারার জন্য, কিন্তু তার হাতটা ওপরে উঠেই যেন নেমে এলো। অস্ত্রটা খসে পড়ল হাত থেকে। সুদীপ্ত দেখল গোকো প্রথমে চোখ চেপে বসে পড়ল একটা অদ্ভুত আর্তনাদ করে। তারপর উঠে দাঁড়িয়ে পাগলের মতো ছুটতে শুরু করলো এদিক ওদিক। একদিকের জঙ্গলে তখন পুরোপুরি আগুন লেগে গেছে। একের পর এক গাছকে গ্রাস করে নিচ্ছে লেলিহান অগ্নিশিখা। মরমর করে ভেঙে পড়ছে গাছের ডাল। গোকো সুদীপ্তর কাছ থেকে সরে যেতেই হেরম্যান আর ইদোজেল ছুটে গিয়ে হাত ধরে টেনে দাঁড় করালো সুদীপ্তকে। গোকো তখনও ছুটোছুটি করছে মাঠের মধ্যে। কখনো সে ধোঁয়ার মধ্যে আত্মপ্রকাশ করছে, কখনো আবার হারিয়ে যাচ্ছে ধোঁয়ার আড়ালে। হঠাৎ গোকো মাঠ ছেড়ে তীর বেগে ছুটতে লাগলো বনের যে পাশে আগুন লেগেছে সেই দিকে। ফাঁকা জমি ছেড়ে সে গিয়ে পড়লো দাবানলের ভেতর।
ঠিক সেই সময় একটা গাছ প্রবল দহনে শিকড় শুদ্ধ বিকট শব্দে আছড়ে পড়ল মাটিতে। একটা বীভৎস আর্তনাদ করে গোকো হারিয়ে গেল তার নিচে। মুহূর্তের মধ্যে অগ্নিবলয় গ্রাস করলো সেই জায়গাটা। গোকো যেন অগ্নিকুণ্ডে ঝাঁপ দিল। গোকো যখন তার পোষকে তার গা থেকে ঝেড়ে ফেলে দিয়েছিল, ঠিক সেই মুহূর্তে ভীত দানব গিরগিটিটা বিষ ছুড়ে দিয়েছিল তার চোখে। বুড়ো মকড়োর মতো বিষের প্রকোপের মুহূর্তের মধ্যেই অন্ধ হয়ে গেছে জাদুকর গোকো। ইচ্ছাকৃতভাবে নয়, দিগ্ভ্রষ্ট হয়ে ছুটে পালাতে গিয়ে সে দাবানলের কবলে পড়েছে। অত বড় গাছটা মাটিতে পড়ার ফলে বাতাসে যে কম্পন হলো, সে কারণেই হোক বা বাতাসের গতি হঠাৎ পরিবর্তনের জন্যই হোক, সুদীপ্তদের সামনের ধোঁয়ার আস্তরণ হঠাৎ একটু ফিকে হয়ে এলো। সুদীপ্তরা দেখতে পেল নিজেদের অলক্ষ্যে তারা গাছটার বেশ কাছাকাছি পৌঁছে গেছে। আর যে মকড়োকে লক্ষ্য করে সুদীপ্ত গুলি চালিয়েছিল সে মরেনি। আহত অবস্থায় সে উঠে দাঁড়িয়েছে। তার চোখে মুখে ফুটে উঠেছে আতঙ্ক মিশ্রিত বিস্ময়ের ছাপ। সুদীপ্তদের দেখে ভয় পেয়ে পিছোতে শুরু করলো সেই গাছটার দিকে। থরথর করে কাঁপছে গুড়িটা। সেই মকড়োটাকে বন্দুকের ফাঁকা আওয়াজ করে ভয় দেখিয়ে তাড়াবার জন্য হেরম্যান তার বন্দুকের নলটা একটু ওপরে তুললেন। তাই দেখে আতঙ্কিত মকড়ো ভাবল হেরম্যান হয়তো আগুনের লাঠি থেকে গুলি চালাতে যাচ্ছেন তার দিকে। আরো ভয় পেয়ে গাছটার দিকে পিছিয়ে গেল সেই মকড়ো। আর এরপরই যে ঘটনাটা ঘটল, বিস্মিত হয়ে দেখল সুদীপ্তরা শুধু। হঠাৎ প্রচন্ড কেঁপে উঠল মাথার পাতাসহ গাছের গুঁড়িটা। আর তারপরই গাছটার মাথা ফুঁড়ে গুঁড়ির ভেতর থেকে বেরিয়ে এলো বিরাট একটা সবুজ রঙের বাহু। সেটাও গাছের গুঁড়িটার মতোই প্রায় মোটা। না, গাছের বাহু নয়, সেটা বিশাল এক অজগর। গুঁড়ির ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো তার বেশ কিছুটা দেহ। ভয়ঙ্কর কুৎসিত থ্যাবড়া মুখমণ্ডলের ভেতর থেকে তার চেরা জিভটা বের করে একবার বাতাসে ছুড়ল। তারপর সে ওপর থেকে বাজ পাখির মতো নেমে এসে মকড়োর মাথাটা ঢুকিয়ে নিল তার মুখগহ্বরে। লোকটার শরীরটা পেঁচিয়ে ধরে শূন্যে একবার পাক খেয়ে সেই মৃত্যুদূত এরপর লোকটাকে নিয়ে নিমেষে অদৃশ্য হয়ে গেল সেই গুড়ির ভেতর। পুরো ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে হেরম্যান গুলি চালাবার কোনো সুযোগই পেলেন না। হেরম্যান একটু হতাশভাবে বললেন, ব্যাপারটা এবার বুঝলাম। গর্তের মুখে আগুন জ্বেলে সাপটাকে এদিকে তাড়িয়ে এনেছিল জাদুকর গোকো। গাছের গুঁড়িটা আসলে ফাঁকা, মাটির নিচের গর্তের এটা আর একটা মুখ। গাছের গুড়ির কাঁপুনিটা ধীরে ধীরে থেমে গেল। লোকটাকে গলর্ধকরণ করে সম্ভবত মাটির নিচে চলে গেছে সাপটা। ফাঁকা জমিটার চারপাশেই আগুন লেগে গেছে। অগ্নিবলয়ের মধ্যে দাঁড়িয়ে আছে জমিটা। সুদীপ্তরা আর দেরি করলে এই জায়গা ছেড়ে বেরোতে পারবে না। তারপর তারা ছুটল মাটিতে পড়ে থাকা রবার্টের কাছে। মাটিতে পড়ে আছে অবসন্ন রবার্ট, চোখ বন্ধ। ইদোজেল নিচু হয়ে বসে তার মুখ ফাঁক করে বোতল থেকে কুমিরের রক্তটা ঢেলে দিল তার মুখে। কিছুটা চেতনা ফিরল তার। কাশতে কাশতে সে চোখ খুলল। তবে সে তখনও স্বাভাবিক নয়। তার আবার শক্তি নেই তার শরীরে। কাঁপছে তার শরীর। শুধু চোখের ঘোলাটে ভাবটা সামান্য কেটেছে। চারদিক থেকে আগুন যেন ঘিরে ধরতে চাচ্ছে। পালাতে হবে। ইদোজেল মাটি থেকে রবার্টের দেহটা কাঁধে তুলে নিল। সবাই মিলে ছুটতে শুরু করলো সেই অগ্নিকুণ্ড থেকে বাইরে যাওয়ার জন্য। ঠিক যে পথে তারা জমিতে ঢুকেছিল সেই পথে। কিন্তু জায়গাটা ছেড়ে বেরোবার মুখেই আবার তাদের থামতে হলো। সেই হতভাগ্য বৃদ্ধ মকড়ও তখনও মরেনি। দুর্বোধ্য ভাষায় সে কি যেন বলে চলেছে। তবে তাকে দেখেই বোঝা যাচ্ছে যে শেষ মুহূর্ত আসন্ন। তাকে উঠিয়ে নিয়ে আর কোনো লাভ নেই। হেরম্যান ইদোজেলকে বললেন, ওকে জিজ্ঞেস করো, মানুষ ঠেকো গাছ বলে কি সত্যিই কিছু নেই? ইদোজেল প্রশ্ন করল। অতি কষ্টের জবাব দিল সে, ও গাছ সত্যি ছিল। গতবার দাবানলে পুড়ে গেছিল গাছটা। এখন গুড়িটাই শুধু আছে। নিজের ক্ষমতা দেখাবার জন্য সবাইকে এখন বোকা বানাচ্ছিল শয়তান গোকো। সাপ পুষত সে। আমাকে জল দাও, জল। হাপড়ের মতো ওঠানামা করতে শুরু করেছে লোকটার বর্ষাবিদ্ধ বুকটা। সুদীপ্ত তাড়াতাড়ি লোকটার মুখে বোতল থেকে জল ঢেলে দিল।
ঢোক গিলল লোকটা। তারপর তার শেষ কথাটা বলল, আছে আছে এ জঙ্গলে সত্যি ও গাছ আরও আছে, আমি দেখেছি। একটা হেঁচকি তুলে এরপর থেমে গেল সেই মকড় বৃদ্ধের কথা। হেরম্যান হাত দিয়ে তার চোখের পাতা বুজিয়ে দিলেন। সুদীপ্তরা আবার এগোতে লাগলো, কিন্তু গাছের প্রাচীরের ওপাশে যে পথ ধরে তারা এসেছে সেদিকেও দাবানলের সৃষ্টি হয়েছে। কোন দিকে যাবে তারা? এদিকে একটা অংশেই শুধু আগুন লাগেনি। চেনা পথ ছেড়ে সেদিকেই জঙ্গলের মধ্যে এগোলো তারা। বেশি দূর ছোটা যাচ্ছে না। ইদোজেলের কাঁধে রবার্ট। কিছুক্ষণের মধ্যেই সে বনেও আগুন লাগলো। দাবানল অনুসরণ করলো সুদীপ্তদের। বাতাস বইছে, দ্রুত এগিয়ে আসছে আগুন। সব দিকেই দূর থেকে দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা। মাথার ওপরের আকাশ যেন ঢেকে যাচ্ছে ঘন কালো ধোঁয়ায়। এরই মধ্যে দিয়ে বিভ্রান্ত সুদীপ্তরা অনেকটা পথ অতিক্রম করলেও আগুন তাদের পিছু ছাড়ছে না। এক সময় তাদের মনে হতে লাগলো তারা আর এই জঙ্গল থেকে বেরোতে পারবে না। গোকর মতোই তাদেরও একই পরিণতি হবে। ঠিক এই সময় হঠাৎ একটা বেশ বড় লেমুর দেখতে পেল সুদীপ্তরা। একটু স্লথভাবেই কখনো গাছের এক গুড়ি থেকে অন্য গুড়িতে লাফিয়ে, কখনো বা লতা পাতা ধরে এগোচ্ছে প্রাণীটা। দাবানল নিয়ে যেন খুব বেশি ভীত নয় প্রাণীটা। তাকে দেখা মাত্র ইদোজেল বলল, লেমুরটাকে অনুসরণ করতে হবে। ও নিশ্চয়ই আগুন থেকে মুক্তির রাস্তা জানে। লেমুররা নিজেদের দাবানল থেকে বাঁচাতে পারে। বনের ব্যাপারে ইদোজেলের অভিজ্ঞতা সুদীপ্তদের থেকেও বেশি, তাই তারই নির্দেশ পালন করলো তারা। লেমুরটাকে অনুসরণ করতে শুরু করলো। এরপর আগুন সুদীপ্তদের পিছু না ছাড়লেও সত্যিই প্রাণীটা চারপাশে আগুনের ভেতর দিয়ে পথ খুঁজে তাদের নিয়ে এগিয়ে চলল। ঘণ্টাখানেক চলার পর আগুনকে বেশ কিছুটা পেছনে ফেলে জঙ্গলের বাইরে বেরিয়ে এলো তারা। তাদের সামনেই 50 ফাঁকা জমি, তারপর একটা নদী। জঙ্গলের মধ্যে দিয়ে এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে নদীটা। নদীর চরে পড়ে আছে অসংখ্য কাঠের গুঁড়ি, গাছের ডাল। বর্ষার সময় সেগুলো সম্ভবত ভেসে এসে নদীর এই বাঁকের মতো জায়গার চড়াটাতে জমা হয়েছে। তাদের কোনোটা মাটিতে শুয়ে অথবা কোনোটা মাটিতে গাঁথা অবস্থায় দাঁড়িয়ে আছে। গুঁড়িগুলোর মাথায় গায়ে ছোটখাটো উদ্ভিদ জন্মেছে। সম্ভবত বর্ষার সময় নদীর এই চরটা জলের তলায় চলে যায়। ইদোজেল বলল, এটা ম্যাকাঙ্গি নদীর কোনো শাখা নদী হবে। এরপর সে মাটির দিকে তাকিয়ে বলল, তবে এখানে কুমির নেই। থাকলে নদীর চরে ভেজা মাটিতে ওদের বুকের ঘষ্টানোর দাগ থাকতো। কথাগুলো বলে সে মাটিতে নামালো রবার্টকে। উঠে বসলো রবার্ট। তারপর সুদীপ্তর হাত ধরে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখের দৃষ্টি আর ঠোঁটের কোণে ফুটে ওঠা হাসি বুঝিয়ে দিল দুর্বল হলেও হুঁশ ফিরে পেয়েছে সে। কুমিরের লবণাক্ত রক্তে জাদুকর গোকর ওষুধের প্রভাব কেটে গেছে। সুদীপ্ত হেসে প্রশ্ন করল, তুমি তোমার মকড় গ্রামে ফিরে যাবে নাকি আবার? রবার্ট এবার তার নিজের পোশাকের দিকে খেয়াল করে লজ্জিতভাবে বলল, না না, যাব না। হেরম্যান ইদোজেলকে বললেন, এবার আমরা ফিরবো কিভাবে? ইদোজেল একটা লম্বা লাঠির মতো গাছের ডাল কুড়িয়ে নিয়ে এগিয়ে গিয়ে নদীতে নামলো। কিছুক্ষণ পর উঠে এসে বলল, নদীটা বেশি গভীর না হলেও বেশ স্রোত আছে। এখানে অনেক কাঠ পড়ে আছে। আমাদের সঙ্গে নাইলনের দড়ি আর ছুরিও আছে। ভেলা বানাতে হবে। স্রোত আমাদের ভাসিয়ে নিয়ে যাবে। এইসব নদীর ধারে ছোট ছোট গ্রাম থাকে। মকড়োর মতো গ্রাম নয়, মোটামুটি সভ্য গ্রাম, আমাদের গ্রামের মতোই। তারই কোনো একটাতে থামবো আমরা। সেখান থেকে নিশ্চয়ই ফেরার পথ পাওয়া যাবে। ইদোজেলের কথা মতো অশক্ত রবার্টকে নদীর চরে আরো বিশ্রাম নেওয়ার জন্য বসিয়ে রেখে সুদীপ্তরা তিনজন গাছের ডাল গুঁড়ি সংগ্রহ করতে লাগলো। ঘণ্টাখানেক সময় লাগলো সে কাজ শেষ হতে। ভেলা যখন জলে নামানো হলো তখন বিকেল হয়ে গেছে। দিন শেষের আলো এসে পড়েছে নদীর চরে। দূরে সুদীপ্তদের ফেলে আসা জঙ্গলের মাথায় কালো মেঘ। দাবানল ছাড়খাড় করে চলেছে একের পর এক জঙ্গল। তবে মকড় গ্রামের অবস্থান ঠিক কোন দিকে অনুমান নেই সুদীপ্তদের। সেই অগ্নিবলয়, সেই অভিশপ্ত জঙ্গল, সেই নদীর চরকে বিদায় জানিয়ে একসময় ভেলায় উঠে পড়ল সুদীপ্ত, হেরম্যান আর রবার্ট।
কোমর জলে নেমে নদীর পার বরাবর ভেলাটাকে স্রোতের অভিমুখে ঠেলতে শুরু করলো ইদোজেল। ভেলা স্রোতে পড়তেই সে উঠে পড়ল তাতে। ভেলা ঠেলতে ঠেলতে ইদোজেল হঠাৎ বলল, আরে ওই দেখুন সেই লেমুরটা, ও মনে হয় আমাদের জঙ্গল থেকে শেষ বিদায় জানাবার জন্য বেরিয়ে এলো। সুদীপ্তরাও দেখতে পেল তাকে। হ্যাঁ, সেই লেমুরটাই। নদীর চরে পড়ে থাকা গাছের গুড়ির একটা থেকে আরেকটার উপর সে লাফিয়ে যাচ্ছে। সম্ভবত গুড়িগুলোর গায়ে মাথায় যে উদ্ভিদ জন্মেছে সেখানে খাবারের সন্ধান করছে প্রাণীটা। সুদীপ্তরা তখন প্রায় স্রোতের কাছাকাছি পৌঁছে গেছে। লেমুরটা ঠিক তখন গিয়ে বসলো নদীর চরে জঙ্গলের কাছাকাছি দাঁড়িয়ে থাকা ফুটপাচেক লম্বা গুড়ির ওপর। মাটিতে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকা গুড়িগুলোর মাথা থেকে পাতা নেমে এসেছে নিচের দিকে। লেমুরটা গুড়িটার মাথায় বসতেই এক অবিশ্বাস্য কাণ্ড ঘটল। নিরীহ পাতাগুলো হঠাৎই যেন জীবন্ত হয়ে উঠল। লম্বা লম্বা পাতাগুলো চারপাশ থেকে জড়িয়ে ধরল লেমুরটাকে। ছটফট করলেও প্রাণীটা নিজেকে কিছুতেই মুক্ত করতে পারছে না সেই মৃত্যুবন্ধন থেকে। মাদাগাস্কারের নরখাদক গাছের কবলে আটকে পড়েছে অসহায় লেমুর। হেরম্যান বলতে যাচ্ছিলেন, ভেলা থামাও, কিন্তু তার আগেই ভেলাটা প্রচণ্ড দুলে উঠল। স্রোত এসে পড়েছে ভেলায়, আর থামাবার উপায় নেই। ইদোজেল লাফিয়ে উঠে বসল ভেলাটাতে। সুদীপ্তরা শেষ মুহূর্তে দেখতে পেল লেমুরটা অদৃশ্য হয়ে যাচ্ছে গাছটার ভেতরে। তারপরে সুদীপ্তদের ভেলাটা বাঁক নিয়ে তীব্র গতিতে ছুটে চলল স্রোতের অভিমুখে। বাঁকের আড়ালে হারিয়ে গেল অজানা নদীর চরে দাঁড়িয়ে থাকা মাদাগাস্কারের সেই নরখাদক গাছ। স্রোতে ভাসতে ভাসতে হেরম্যান সুদীপ্তকে বললেন, আবারও একবার কোনো এক সময় আসবো আমরা এখানে, দাবানল যতই হোক। কোনো একটা গাছ কি তখনও বেঁচে থাকবে না? কি আসবে তো আমার সাথে? সুদীপ্ত জবাব দিল, হ্যাঁ, অবশ্যই আসব। সুদীপ্ত আর হেরম্যানকে একটু অবাক করে দিয়ে রবার্ট তার বিহ্বলতা কাটিয়ে উঠে বলল, আমাকে কিন্তু তোমাদের সঙ্গী করতে ভুলো না।